চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুকিং অ্যাসেসর এবং নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও ট্রেনার হাসিনা আনসার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ। কিছুটা অনেকদিন পরেই দেখা। সো শুরুতেই একটু জানতে চাই যে আপনার বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার 100 রেসিপি এর ষষ্ঠ যে খণ্ডটি সেটি আপনার প্রকাশিত হবে, কতদূর এগিয়েছে এবং এখন কতদূর প্রত্যাশা এই ষষ্ঠ যে পার্টটা নিয়ে আপনি আসলে পাঠকদের মাঝে নতুনভাবে আসছেন সেটি নিয়ে? বইমেলায় আমাদের বইটা প্রকাশিত হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি ষষ্ঠ খণ্ড। এর আগে প্রথম খণ্ড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বের হয়েছে। আমি এখানে পঞ্চম খণ্ড বইটা এনেছি। জি, এই যে দর্শক, তো আসলে এই বই নিয়ে অনেক প্রত্যাশা সবার, কারণ আমরা 64টা জেলা থেকে 100 রন্ধনশিল্পীর 100 আঞ্চলিক রেসিপি নিয়ে এই বইটা করেছি। তো ওই যে 100 জন রন্ধনশিল্পী, তাদের অনেক প্রত্যাশা এই বই নিয়ে যে বইটা আসবে এবং তাদেরটা প্রকাশিত হবে। কারণ আমি কিন্তু এই বইয়ের মধ্যে তাদের ছবি এবং তাদের পেজের নাম এবং তাদের ডেজিগনেশনটাও দিয়েছি। সো মানে তারা খুব এক্সাইটেড। এটা আসলে পুরো বাংলাদেশে বইটা ছড়িয়ে যাবে, কারণ প্রত্যেককে আমি 2 থেকে 3টি করে বই উপহার স্বরূপ দিই। তো পুরো বাংলাদেশ ঘুরবে আমাদের বই, মানে একজন আরেকজনের সাথেও কিন্তু পরিচিত হবে এই বইয়ের মাধ্যমে। ডেফিনেটলি। এবং যাদের নাম আপনি এখানে উল্লেখ করছেন, হয়তোবা তারা নিজেদের জায়গা থেকে হয়তোবা বই প্রকাশের সেই সময়টা তাদের হচ্ছে না, কিংবা তার যে মতটা বা তার যে রেসিপিটা সে হয়তোবা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টাটা সেটা কিন্তু আপনার মাধ্যমে হচ্ছে, এই বইটির মাধ্যমে হচ্ছে। এটা বেশ একটি ভালো বিষয়। আর একটু বলতে চাই, এই বই আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারগুলি আছে, আমরা কিন্তু এখন হয়েছে পশ্চিমা খাবারের দিকে বেশি ঝুঁকে পড়েছি। হ্যাঁ, তো আমাদের যে ঐতিহ্যবাহী খাবার সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না, মানে নতুন প্রজন্ম যারা, তাদেরকে জানানোর জন্য আসলে আমার এই বইটা করা। আমি এটাকে 10 খণ্ড পর্যন্ত নেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই সাথে থাকবেন, দোয়া করবেন যেন আমাদের দেশের কোনো আঞ্চলিক রেসিপি বাদ না যায় এবং নতুন প্রজন্ম যেন আমাদের রেসিপি সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে এবং রেসিপির স্বাদও নিতে পারে। আচ্ছা, ডেফিনেটলি। আপনার তো আরও যে 5টি বই প্রকাশিত হয়েছে সেই বইগুলি সম্পর্কে জানতে চাই। অবশ্যই আপনি বলছিলেন যে 100টি রেসিপি এবং 64টা জেলা থেকে আসছে, তবু 5টি বইয়ের আসলে আপনার ফিডব্যাকটা কেমন এসেছে সেই ব্যাপারে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি মানে 600 রেসিপি এডিট করার অভিজ্ঞতাটা পেলাম এই বইয়ের মাধ্যমে, এবং এই বইতে যারা রেসিপি দিয়ে এই বইকে সমৃদ্ধ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা রেসিপি না দিলে কোনোভাবেই কিন্তু আমার এই বই করা সম্ভব হতো না। অবশ্যই অনেক জনপ্রিয়তা পেয়েছে বলেই কিন্তু আজ 6ষ্ঠ খণ্ড পর্যন্ত আসতে পেরেছে। মানে এত বেশি রেসিপি চলে এসেছে যে আমাদের একটা টিম আছে যে সিলেক্ট করা হয় কোন রেসিপিগুলো আমরা নিব, সব কিন্তু নেওয়া হয় না। তো সেখান থেকে আমরা প্রথম যখন রেসিপিটা পাই প্রথম খণ্ডে, এত বেশি আসে যে আমি দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডটা আমরা করি এবং তারপরে এই ধারাবাহিকভাবে চলতেই থাকে। মানে এত বেশি এটার ফিডব্যাক ভালো। বাহ, চমৎকার। শেফ ট্রেনার এবং শেফ জাজ হিসেবে কি কাজ করছেন, কেমন লাগছে কাজগুলো, অভিজ্ঞতা জানতে চাই। আসলে তো আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের এসেসার্স, তো সেই হিসাবে কিন্তু অনেক জায়গায় আমরা যাচ্ছি। তো যেটা হচ্ছে যে শেফ ট্রেনার হিসেবে অনেক জায়গা থেকে ডাক আসছে এবং করছিও। যেমন কিছুদিন আগে শ্রীমঙ্গলে স্মার্ট ওমেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন থেকে আমাকে শেফ ট্রেনার হিসেবে নিল। আমি ওইখানে বেকিংয়ের আইটেম নারী উদ্যোক্তাদের শেখালাম এবং রিভিউ এত বেশি ভালো ছিল যে ওরা আবারও আমাকে ডাকছে। এবং কুকিং অ্যাসোসিয়েশন থেকেও আমি শেফ ট্রেনার হিসেবেও কিছুদিন আগে ওয়ার্কশপ করিয়েছি এবং বিভিন্ন ইনস্টিটিউটেও করাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকেও অনেকেই নক দিচ্ছে। এবং আমার যে নাহার কুকিং ওয়ার্ল্ড, সেখানেও কিন্তু আমি শেফ ট্রেনার হিসেবে আছি, অনলাইন এবং অফলাইনে মেয়েদের রান্নার প্রশিক্ষণ দিচ্ছি। আর জাজ হিসেবে যেটা কিছুদিন আগে হয়ে গেল, বাংলাদেশ হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যেটা খাদ্য মন্ত্রণালয় থেকে একটা হচ্ছে পিঠা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সেফ ফুড কার্নিভালে। তো সেখানে আমি শেফ জাজ হিসেবে ছিলাম এবং আমি একটি সম্মাননা অ্যাওয়ার্ডও পেয়েছি। বাহ, কংগ্রাচুলেশন। এবং এটা খুবই আনন্দের একটি বিষয়। আচ্ছা, আমরা তো শেখার ক্ষেত্রে তো অবশ্যই আমরা শিখছি, অবশ্যই আপনারা ট্রেনিং দিচ্ছেন, আমরা শিখছি। সেই জায়গা থেকে আপনারা যারা ট্রেনার আছেন, যারা আসলে গুরু দায়িত্ব পালন করছেন সবাইকে শেখানোর, আপনাদের তো সবসময় আপডেটেড থাকতে হয়, নতুন নতুন খাবার কি আসছে বা নতুন কি রেসিপিটা শর্টভাবে নতুনভাবে রিপ্রেজেন্ট করা যায়, এই যে শেখার যে বিষয় বা জানার যে বিষয়টি, সেটি আপনি কিভাবে আয়ত্তে রাখছেন?
আসলে শেখার কিন্তু শেষ নেই, জানার শেষ নেই। আর আমরা এমন একটি প্রফেশনে আছি যেটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। নতুন নতুন টেকনিক আসছে, নতুন নতুন মেথড আসছে এবং তার সাথে আমাদের কানেক্ট থাকতে হচ্ছে, না হলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তো এই যে কোর্সগুলো আছে, যেমন প্রথমে তো আমি যেটা করলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে হচ্ছে আমি লেভেল 1টা করলাম। প্রথমে আইসিআই কুলিনারি ইনস্টিটিউট থেকে হচ্ছে 3 মাসের যে শেফ কোর্স আছে সেটা করেছি এবং আমার রেজাল্ট এবং অন্যান্য দিক বিবেচনা করে ওরা কিন্তু আমাকে স্কলারশিপ দেয় এবং আমি স্কলারশিপেই লেভেল 4টা কমপ্লিট করি এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপর লেভেল 2টা করি আমি হচ্ছে ফুড ক্যাডেটস থেকে, এবং 3টাও সেখান থেকেই করি। আর ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি মানে NSDA থেকে আমি করেছি আপনার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3টা, যেটা হচ্ছে সরকারি, এবং হচ্ছে বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন লেভেল 3টাও কিন্তু NSDA এর আন্ডারে করেছি। তো এই যে প্রতিনিয়ত আপডেট থাকছি, সরকারিভাবে কিন্তু অনেকগুলো কোর্স আসছে, আমরা অবশ্য পে করে করেছিলাম, কিন্তু এখন যেগুলো আসছে সেগুলো কিন্তু আরো উল্টা আপনাকে পে করবে। সো এখন অনেকটা ইজি হয়ে গিয়েছে। এছাড়াও আমি বেকারি অ্যান্ড পেস্ট্রি NTVQF লেভেল 2টা করেছি ইউসেপ থেকে, ওটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, এবং হচ্ছে আপনার কেক অ্যান্ড পেস্ট্রিটাও করেছি আপনার হচ্ছে রংধনু একাডেমি থেকে, এটাও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, এবং হচ্ছে প্যাটিসারি কেক অ্যান্ড হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে বেকিং আছে 3 মাসে, সেটা করেছি আমি আইসিআই কুলিনারি ইনস্টিটিউট থেকে। তো আমি প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছি এগুলোর মধ্যে থেকে, এবং এভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে। এবং ডেফিনেটলি, এবং সেই সাথে শেখাতে গিয়েও তো অনেক কিছু শেখা হয়েছে, শেখার আসলে কখনোই শেষ হয় না। আচ্ছা, যদিও আমরা কুকিং সেক্টরে যারা আসেন তাদের প্রত্যেককেই একটা কমন যে কোশ্চেনটা আমরা করে থাকি সেটা আপনাকেও করতে চাই এবং জানতে চাই আসলে আরো নতুন ভাবে যে কিভাবে জানা যায়, সেটা হচ্ছে শেফ, বাবুর্চি এবং রন্ধন শিল্পী এই 3টি প্রফেশনের ক্ষেত্রে পার্থক্যটা আসলে কি? 3 জনই কিন্তু ফুড সেক্টরে অতপ্রতভাবে কিন্তু জড়িত, বাট অবশ্যই কিছু তো পার্থক্য আছে। যেমন একজন যে হোম শেফ যে সে কিন্তু বাসায় বসে রান্নাটা করছে, এবং রন্ধন শিল্পী যে সে রান্না করছে কিন্তু তার মধ্যে শৈল্পিকতা আছে, এবং যে শেফ সে কিন্তু মানে একজন থেকে 1000 জনের রান্না হচ্ছে আপনার পুষ্টিগুণ বিদ্যমান রেখে হাইজিন হ্যাজার্ডটা মেনটেন করে সে কিন্তু রান্নাটা করছে। সে ট্রেন হয়েছে শেফ হিসেবে এবং সে রানিং তার জব থাকতে হবে, যেটা রন্ধন শিল্পী বা হোম শেফের কিন্তু নেই। এই জন্য আমরা কিন্তু রন্ধন শিল্পী বা হোম শেফকে অবশ্যই শেফ বলতে পারি না। শেফ অনেক বড় একটা বিষয়, এবং রানিং জব থাকতে হবে, সে কোর্স করার পরে তার ইন্টার্নি থাকতে হবে, এই বিষয়গুলো তার সাথে থাকতে হবে। এবং প্রথমে সে কিন্তু জবে ঢুকেই সে ইন্টার্নি করার পরে যে বিষয়টা হয়তো তার যেই মানে স্যালারি সেটা হয়তো প্রথমে বেশি থাকবে না, কিন্তু মানে এই প্রফেশনের সুবিধা হচ্ছে যত বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, আপনার স্যালারিও বাড়বে এবং সম্মানও বাড়বে। আর বাবুর্চির বিষয়ে যেটা আমি বলবো, বাবুর্চি আসলে অল্প রান্না করতে পারে না, সে কিন্তু ব্যাপকভাবে রান্না করে, এবং সে শেফ যেমন হচ্ছে আপনার বিভিন্ন হাইজিন হ্যাজার্ডের উপরে তাকে মাস্ট বি ট্রেনিং নিতেই হবে, কিন্তু বাবুর্চির ক্ষেত্রে সেটা হয় না। বা হচ্ছে এই যে পুষ্টিগুণ থেকে শুরু করে এইগুলার বিষয়ে কিন্তু সে সেভাবে ট্রেন্ড হয় না। তো এই যে একটা পার্থক্য এটা আসলে আছে, এই জন্য আমরা সবাইকেই শেফ বলতে পারবো না, সবাইকেই বাবুর্চি বলতে পারবো না, আবার সবাইকেই কিন্তু মানে রন্ধন শিল্পীও বলতে পারছি না। তো এই বিষয়গুলো অনেকেই জানে না। আজকাল প্রায়ই দেখা যায় যে অনেকে তার নামের আগে শেফ লিখে রাখে, কিন্তু আসলে বিষয়টা ওই যে পড়ালেখা করে আসতে হবে, কারণ আপনি বাসায় যে রান্না করছেন আপনি কিন্তু ওই যে হাইজিন হ্যাজার্ডটা যে ট্রেনিংটা শেফ পেয়েছে সেটা কিন্তু আপনার নেই। সো আপনাকে কিভাবে আমি শেফ বলবো, এই হচ্ছে বিষয়। রাইট, আসলে নতুন যারা আসতে চান এই প্রফেশনে তাদের জন্য কি উপদেশ থাকবে বা তাদের জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, নতুন যারা আসতে চান তাদের আসলে আমি বলবো অপার সম্ভাবনাময় একটা শিল্প। আগে কিন্তু মানুষ শখের বসে রান্না করতো, এখন কিন্তু আর এটা শখের বসে নেই, এখন এটাকে প্রফেশন ভাবে মানে পেশা হিসেবে নিচ্ছে। তো তারা যদি আসতে চায় অবশ্যই তাদেরকে ওই যে পড়ালেখা করে আসতে হবে, শুধু পড়ালেখায় না অভিজ্ঞতাও থাকতে হবে। যেমন সে হয়তো ছোটোখাটো শেফ কোর্স 3 মাসে যেটা সেটা করতে পারে, করার পর ইন্টার্নিটা করলো, একটা অভিজ্ঞতা হলো,
তারপরে সে যদি এই প্রফেশনে আসে, ডে বাই ডে সে নিজেকে আরও ইমপ্রুভ করবে। এই পরবর্তী যে কোর্সগুলো সে কিন্তু তখন তার মনেই হবে না আমাকে আপডেট থাকতে গেলে, এই সবার সাথে চলতে গেলে বা এই সেক্টরে নিজের একটা ভালো অবস্থান তৈরি করতে গেলে অবশ্যই আমাকে এই কোর্সগুলোর মাধ্যমে আসতে হবে। আচ্ছা, এমন অনেকে আছে যারা কোর্স করে ফেলেছেন কিংবা শেখার জন্য ভালোবাসার জায়গা থেকে করেছেন কোর্সটা, এখন তাদের করণীয় কি থাকবে? আসলে করে যে বসে যাবে এটা করলে হবে না। ওই যে বললাম না, আপনাকে রানিং থাকতে হবে। হ্যাঁ, এখন কি চলছে, কি ট্রেন্ড আসছে, কিভাবে আপনি নিজেকে আরো আপডেট করতে পারেন, আপনি যেটা শিখেছেন আরেকজনকে সেটা শেখালে আপনারও আরো জ্ঞান বাড়বে এবং আপনার থেকেও কিন্তু অনেকে উপকৃত হবে। এবং নতুন নতুন অনেক কোর্স আসছে, যে এই যে এনএসডি এর কথাটা বললাম, এটা আমরা যখন শুরুতে ছিলাম তখন কিন্তু এনএসডি এর এই কোর্সটা ছিল না। এই যে আসলে আমি কিন্তু সাথে সাথে করলাম, আমি বেকিংটাও করলাম এবং কুকিংটাও। কেউ যদি বেকিং এর উপরে বেকিং হচ্ছে শেফ হতে চায়, মানে বেকার হতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় ফুড বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনের উপরে তার অবশ্যই কোর্স করতে হবে। এটা কিন্তু আপনার 3 মাস, 6 মাস, 1 বছর বা ডিপ্লোমা করতে পারে। তো এভাবেও কিন্তু নিজেকে অনেকটা ইমপ্রুভ করা যাবে। আচ্ছা, যে সংস্থার মাধ্যমে তিনি আসলে এই কোর্সগুলো করছেন, যে কোচিং সেন্টার, সেখান থেকেও কি তারা সহযোগিতা করে কিনা তার পরবর্তী কোচিং শেষ করার পরে জবের ক্ষেত্রে? বা আসলে অনেকেরই তো আছে তারা আসলে যে মাসিক একটা ইনকামের জন্য অনেকে করে থাকেন, সেক্ষেত্রে তাদের করণীয় কি থাকবে? আমরা যখন কোনো একটা ইনস্টিটিউট থেকে শিখছি তখন কিন্তু আমরা ওখানে মানে একটা জায়গা কিন্তু করে ফলো আপ দিয়ে দিচ্ছেন কিভাবে এগিয়ে চলতে হবে, এটা অবশ্যই। এবং আমরা একটা জায়গাও তৈরি করলাম, ওদের কাছেও লিস্টেড থাকে। পরবর্তী যেই হচ্ছে কোর্সগুলো আসে তারা কিন্তু তখন তাকে কল করে বা নক দেয় বা মেসেজ করে। হ্যাঁ, এবং ওইখান থেকেও কিন্তু অনেক ব্রিফ হয়ে তারা বের হয় যে পরবর্তীতে তাদের কি করলে আরো ভালো হবে। এখানে মানে অনেক সুযোগ সুবিধা আছে এবং সহযোগিতার হাতও আছে। সো অবসর সময় তো দেখা যায় মেয়েরা একটু টুকটাক রান্নাঘরে গিয়ে রান্না করে। সো আপনি তো রান্নার জগতেই আছেন, সো আপনার অবসর সময় কাটে কিভাবে? সত্যি কথা বলতে আমরা রান্নার মানুষ, যেখানে যাই সেখানে ওই রান্না রিলেটেডই কাজ। যেমন বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের রান্নাগুলো রেসিপি যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, রেসিপি ডেভেলপারের কাজ করি। তো আবার মানে যেখানে যাচ্ছি ফুড রিলেটেড, এই যে ট্রেন করছি মেয়েদের, সে জাজ হিসেবে যাচ্ছি। তারপরে বিভিন্ন টিভি মিডিয়াতে আমি রান্নার অনুষ্ঠানগুলোও করছি, মানে ইজি ওয়েতে কুক, তারপর হচ্ছে আপনার ব্যাচেলারদের জন্য রান্না, তারপর হচ্ছে বিভিন্ন বিদেশি খাবারগুলো সহজ করে কিভাবে রান্না করা যায়। তো এই কাজগুলো আমি করছি। তো অবসর সময়ে যখন থাকি, আসলে ফ্যামিলির সাথেই তো থাকা হয় বেশিরভাগ সময়, তখনও দেখা যায় যে বাসায় কোন খাবারটা সব বেশি আমার 2 ছেলে পছন্দ করে, আমার সাহেব যেটা পছন্দ করে ওইটা দেখি তৈরি করে দিচ্ছি। বা আমরা বাচ্চাদের সাথে একটু ঘুরতে যাচ্ছি, পাশে আমার শ্বশুর বাড়ি, সেখানেও আয়োজন হয়। মানে এই খাবার দাবার নিয়েই সবকিছু, ওইভাবে অবসর আসলে হয় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি আড্ডা দিয়েছি, গল্প হয়েছে, ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনারা যারা আমাদেরকে দেখলেন সবাই ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।